এক দফা আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির, জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সমালোচনা। এই যে 3 দিনের মিটিং হলো, একটা সিদ্ধান্ত আসতে পারলেন না জামাতকে নিয়ে কি করবেন। অতীতের যে কোনো আন্দোলনের চাইতে এবারে আন্দোলন আরো তীব্রতর হবে। বৃহৎ আমব্রেলার নিচে যতগুলো লাইক মাইন্ডেড দলকে সমাবেশ করানো যায় আমরা সেটি চেষ্টা করব। এবারও ব্যর্থ হবে বিএনপির সব প্রচেষ্টা। তাদের এই সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে না। 3 বছর ধরে বেগম জিয়ার খালাস চেয়ে আপিল কোর্টে ফেলে রেখেছেন তার আইনজীবীরা। হাইকোর্টে গিয়েছি, আপিল বিভাগে গিয়েছি, পিজি হসপিটাল থেকে সার্টিফিকেট এনে দেখিয়েছি, তারপরেও তো কোনো কাজ হচ্ছে না। যে যত বড়ই হোক আদালতে আসতেই হবে। কেউ যদি বলে আদালতের প্রতি আস্থা নাই, সেটা কন্টেম্প্ট অফ কোর্ট। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী অংশ নেবেন। বেশ কয়েকটি সেশনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত 2, গুলিবিদ্ধ অন্তত 5। ভোট সুষ্ঠু হয়েছে বললেন ইসি সচিব। স্বাস্থ্যের কোটিপতি গাড়ি চালক মালেকের অস্ত্র মামলায় 30 বছরের জেল। অগ্রগতি নেই দুর্নীতি মামলার। রিজেন্ট কাণ্ডে আসামি হচ্ছেন স্বাস্থ্যের সাবেক বস আবুল কালাম। করোনার ভুয়া সনদ দেয়া 2 প্রতিষ্ঠান পেল বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর অনুমোদন। মাত্র 3 মাস আগেই কার্যক্রম বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যান বন্দরে যাওয়ার পথেই উধাও, সিলেটি সাইদ সহ আটক 7। এক দফা দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরির জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এক ছাতার নিতে আনার পরিকল্পনা করছে দলটি। এদিকে 3 দিনের সিরিজ বৈঠকে জামায়াত ইস্যুতে কোনো সিদ্ধান্ত না আসতে পারায় দলের সমালোচনা করেছেন বিএনপিপন্থী বিশ্লেষকরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে টানা 3 দিনের সিরিজ বৈঠক শেষ হয় গত বৃহস্পতিবার। দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাবার পর 3.5 বছরের মধ্যে এটাই দলের সবচেয়ে বড় আয়োজন। রুদ্ধদ্বার সিরিজ বৈঠকের দিকে তখন সবার দৃষ্টি ছিল। সব মহলেই এ নিয়ে নানা জল্পনা কল্পনা। দলটির অন্যতম নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, নানা ইস্যুতে আলোচনা হলেও এক দফা এক দাবির পক্ষেই মত বিএনপির সব পর্যায়ের নেতাদের। তা হলো ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারকে হঠাতে একমাত্র রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত। বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ মনে করেন, হিসেব নিকেশে নয়, জনগণের অধিকারে এগিয়ে আসতে হবে তাদের। লক্ষ্য আমাদের একটাই, রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের অপসারণ করে আমরা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের নির্বাচনে যাব শীঘ্রই। এখন তো আন্দোলনের মৌসুমই তো সামনে আছে। তাদের রাস্তায় নামার জন্য তারা ডিসেম্বর পর্যন্ত কেন সময় লাগবে? 1 সপ্তাহ। ওনারা যাদের সাথে আলাপ আলোচনা করতে চাইছেন, এই জন্য 15 দিন তো যথেষ্ট। আর এই আন্দোলনের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক করার কৌশলও হাতে নেওয়া হয়েছে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। ডাক্তার জাফরুল্লাহর পরামর্শ, জামাতের সঙ্গত্যাগ ও দলের ভেতরের কোন্দল মেটাতে হবে বিএনপির হাইকমান্ডকে। এই যে 3 দিনের মিটিং হলো, একটা সিদ্ধান্ত আসতে পারলেন না জামাতকে নিয়ে কি করবেন। জামাতকে নিয়ে একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। একটি বৃহৎ প্ল্যাটফর্ম, একটি বৃহৎ আমব্রেলার নিচে যতগুলো লাইক মাইন্ডেড দলকে সমাবেশ করানো যায় আমরা সেটি চেষ্টা করব। আগামী 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আবারও বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার 2 আপিল শুনানি করতে আগ্রহ নেই তার আইনজীবীদের। আর তাই প্রায় 3 বছর ধরে কোর্টে ফেলে রাখা হয়েছে আপিল। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, আদালতে গিয়ে লাভ হবে না। অ্যাটর্নি জেনারেল ও দুদক আইনজীবী বলছেন, বেগম জিয়ার আইনজীবীরা উদ্যোগ না নিলে আইনগতভাবে তাদের কিছুই করার নেই। আফজাল হোসেনের রিপোর্ট। স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করলেও 3 বছর ধরে কোর্টের বাইরে বেগম জিয়া। এমনকি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে বিএনপি নেত্রীর আবেদন পড়ে আছে 3 বছর ধরে। বরং এসব আপিল শুনানির উদ্যোগের চেয়ে রাজনৈতিকভাবে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি ও আইনজীবীরা।
মুক্তির মেয়াদ বাড়ানোর সবশেষ আবেদনের বিষয়ে সরকারও জানিয়েছেন স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে। এখন কি করবেন আইনজীবীরা? জানান, আইনগতভাবে তাদের আর কিছুই করার নেই, কেননা অতীত অভিজ্ঞতা সুখকর নয়। একের পর এক চেষ্টা করেছি, আপনার মাসের পর মাস হাইকোর্টে গিয়েছি, আপিল বিভাগে গিয়েছি, পিজি হসপিটাল থেকে সার্টিফিকেট এনে দেখিয়েছি, তারপরেও তো কোনো কাজ হচ্ছে না। দুদক আইনজীবী বলছেন, আদালত ছাড়া কোনোদিনই স্থায়ী মুক্তি মিলবে না বেগম জিয়ার। অ্যাটর্নি জেনারেল জানান, খালাসের আবেদন শুনানির উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। হাইকোর্ট বিভাগে ওনাদের মামলাটা নিষ্পত্তি হয়েছে, আদালত ওনাদের ট্রায়াল করে শাস্তিটা বহাল রাখছেন, একটা ক্ষেত্রে বৃদ্ধি করেছেন। ওনাকে এটা শুনানি করার জন্য দরখাস্ত করতে হবে, তারিখ নির্ধারণের জন্য ওনাকে যেতে হবে। স্থায়ী মুক্তি এটা কখনো সম্ভব না একমাত্র আদালত ছাড়া। যে যত বড়ই হোক আদালতে আসতেই হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার। এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন জেল খেটেছেন তিনি। গত বছরের 25শে মার্চ পরিবারের আবেদনে সাময়িক মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। 4 দফায় তার মুক্তির মেয়াদ 2 বছর বাড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারও বিএনপির সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মন গড়া কথা বলাই বিএনপির স্বভাব। সকালে তার বাসভবনে ব্রিফিং ওবায়দুল কাদের জানান, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। দেশের আইন আদালতে তোয়াক্কা না করে মন গড়া কথা বলাই বিএনপির স্বভাব। বিএনপি যেমনি গায়ের জোরে আইন লঙ্ঘন করতে চায়, তেমনি সংবিধানও জানতে চায় না। জাতীয় নির্বাচন কিভাবে, কার অধীনে হবে, এটা মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস ও স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঠিক 2 বছর পর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। সন্ধ্যার আগে নিউ ইয়র্কের ম্যানহাটানে হোটেলে পৌঁছান শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কর্তা ব্যক্তিরা তাকে স্বাগত জানান। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই জেএফকে বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ওনার স্বাস্থ্য এবং সবকিছু ভালো আছে। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন শত শত নেতাকর্মী। তাদের আনন্দ উল্লাস ও স্লোগানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নমোদিক সৈনিক আজকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে অসংখ্য মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিউ ইয়র্কে এখন সাজ রব। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। সোমবার থেকে জাতিসংঘের প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন, আর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 5 জন। এছাড়া ফেনী ও খুলনায় বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে 160টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রতিপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর কুতুবজম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিতে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম নামে এক ব্যক্তি। অন্যদিকে কুতুবদিয়ার পিলটকাটা কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আব্দুল হালিম নামে আরও একজন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 5 জন। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন 2 প্রার্থী। শাসমা মার্কার একজন লোক আব্দুর রহিম,
সে এসে ডাইরেক্ট ছুরি নিয়ে এসে অপর মেম্বার পদ থেকে ছুরি মেরে দুজনকে আহত করলো একদম বাইরে থেকে ঢুকে। কুদ্দুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে আমার এজেন্ট আসছে, প্রথমে পিঠে বাইরে করে দিয়েছে, ওইখানে আমার ভাই ছিল। এরপরে আবার বিজেপি সাহায্যে আবার আসছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ফেনীর সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অন্যদিকে কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্ত্রীকে আটক করা হয়। খুলনায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন। এদিকে বৃষ্টির কারণে কোথাও কোথাও ভোগান্তির সৃষ্টি হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা ও খুলনায় ভোট দেন ভোটাররা। কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এলাকাবাসী। নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। আজকে নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে। লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। লিমন, আবার অনেকদিন পর বাংলাদেশে একটা নির্বাচনের ডামাডোল, প্রায় 6-7-8 মাস পর। এই নির্বাচনেও দেখা গেল যে গতানুগতিকভাবে আজকেও সহিংসতা হয়েছে, সংঘর্ষ হয়েছে, অথচ প্রধান যেই দলটাকে বলা হয় বাংলাদেশের বিরোধী দল হিসেবে বিএনপি কিংবা অন্যান্য দলগুলোর এখানে অংশগ্রহণ ছিল না। তারপরে সহিংসতা কেন আসলে? সহিংসতার বিষয়টি নিয়েও বলবো জাফর, তার আগে যদি বলি যে এই নির্বাচনটি কিন্তু একটা দীর্ঘদিনের চেপে রাখা বলা যায় নিঃশ্বাসের, আসলে সেই নিঃশ্বাসটি বের হলো এর মাধ্যমে। কারণ করোনাকালীন সময়ে যে নির্বাচনগুলো আটকে ছিল সেই জটটা অন্তত খুলেছে। যেহেতু প্রায় 4000-এর বেশি যে ইউনিয়ন পরিষদ রয়েছে, এই নির্বাচনগুলো এখন আটকে আছে। এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে কিন্তু এই নির্বাচনগুলো পুরো প্রক্রিয়া একটি গতি আসবে। এবং যদি জানিয়ে রাখি যে এই নির্বাচনের তফসিল কিন্তু 3রা মার্চ ঘোষণা করা হয়েছিল এবং তখন তারিখ ছিল 11ই এপ্রিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি পরবর্তীতে সম্ভব হয়নি। আমরা দেখেছি 21 জুনে কিন্তু 204টিতে নির্বাচন হলেও বাকিগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে এই আজকে এসে সম্পন্ন হলো। আমরা যদি সহিংসতার দিকটা প্রথমে না গিয়ে আগে যদি দেখি যে এলাকায় সহিংসতা হয়েছে, অর্থাৎ কক্সবাজার ওইখানে আসলে ওই কয়েকটি কেন্দ্র বাদ দিলে আমরা কিন্তু দেখেছি যে ভোটারদের একটা উপস্থিতি ছিল। এর মূল কারণ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে নির্বাচন যতটা তৃণমূলে যাবে ততটা কিন্তু মানুষের অংশগ্রহণ বাড়বে এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা তত বেশি থাকে। যেহেতু একদম ইউনিয়ন পরিষদ নির্বাচন, সে কারণে কিন্তু মানুষের মধ্যে যে উৎসাহটা বা আবেগটা সেটি একটু বেশি ছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ লাইন। বলছিলাম যে কক্সবাজারে যে অঞ্চলে সহিংসতা হয়েছে সেখানেও কিন্তু পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকে অনেক বেশি দেখা গেছে, যেটি কিন্তু খুলনা বা অন্যান্য এলাকায় দেখেছে যে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল এবং সাধারণ মানুষ ভোট দিতে গিয়েছে। সহিংসতার বিষয়টা যদি আসি, আমি একটু তার আগে পরিসংখ্যানটা দেখে আছি। আজকের এই নির্বাচনটায় ইউনিয়ন পরিষদ 160টির মধ্যে, এর মধ্যে এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা 44টা হয়ে গেছে এবং 5টি কেন্দ্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 5টি কেন্দ্রে স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু 9টি পৌরসভায় নির্বাচন হয়েছে। যদিও 9টি পৌরসভার মধ্যে আমরা যদি দেখি যে 3টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতা এর আগেই হয়ে যাওয়ার কারণে 6টি পৌরসভায় এই আজকে নির্বাচন হয়েছে। এবং সেই পরিসংখ্যানে যদি আসি, সহিংসতা মূলত এটি প্রতীকের নির্বাচন, যে কারণে একটি দল, যেহেতু ক্ষমতাসীন আওয়ামী লীগ রয়েছেন, তাদের ক্ষেত্রে যেটি দেখা যায় একটি দল একজন প্রার্থীকেই তাদের সেই নৌকা প্রতীকটি দিতে পেরেছেন, যে কারণে আসলে তৃণমূলে গেলে স্বাভাবিকভাবেই প্রার্থী বেশি থাকে। কেউ কেউ দলীয় নির্দেশ না মেনে হয়তো নির্বাচন করেন, তখন কিন্তু সেখানে দেখা যায় প্রভাবশালীদের মধ্যে একটি তাদের মধ্যে নির্বাচনের সময় প্রভাব বিস্তারকে ঘিরে একটি প্রতিযোগিতা। পাশাপাশি বিএনপি যদিও অফিসিয়ালি তাদের কোনো প্রার্থী দেননি বা তারা নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু স্থানীয় যে বিএনপি নেতারা রয়েছেন তারা স্থানীয় রাজনৈতিক একটা প্রভাব তাদের ছিল। পাশাপাশি কেউ কেউ কিন্তু দলীয় প্রতীক না নিলেও বা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন না করলেও তারা কিন্তু স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছেন। তো সবকিছু মিলিয়ে এই মাঠের যে প্রতিদ্বন্দ্বিতা, যেটা দেখলাম আজকে যে সহিংসতা হলো এবং পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতার যে প্রায় 50-এর মতো মানে আসনে কিন্তু প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। ইসি কি বলছে এই বিষয়ে? আসলে নির্বাচন কমিশন বরাবরই যেটি বলে যে নির্বাচন করার দায়িত্ব, আনার দায়িত্ব আসলে তাদের না। তারপরে তারা চেষ্টা করছে একটি পরিবেশ তৈরি করা, যে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করলে সব দল অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা আসলে যেমনটি বলছিলাম যে বড় একটি দল বিএনপি যেহেতু অংশগ্রহণ
পড়ছে না, সে কারণে আসলে তৃণমূলেও এর প্রভাবটা পড়ছে, যে কারণে অনেক জায়গায় একক প্রার্থী থেকে যাচ্ছে, যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তারপরও নির্বাচন কমিশন কিন্তু আজকে বলেছেন যে এই যে এই সব কিছু বিবেচনা করে দুই বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিলে সার্বিক নির্বাচন নিয়ে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের জন্য খুব বেদনাদায়ক, দুঃখজনক। মহেশখালী এবং কুতুবদিয়ায় একটি করে 2 জন লোক নিহত হয়েছেন। এছাড়া মোটামুটি আর সব জায়গায় যতটুকু আমরা খবর পেয়েছি আমাদের তথ্য মতে যে আমরা দেখেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। যে মৃত্যুটি ঘটেছে আপনারা জেনেছেন, সেটি তাদের 2 গ্রুপের মধ্যে হয়ে আমরা জানি মহেশখালীতে এই ঘটনাটি ঘটেছে। আর কুতুবদিয়া যেটা আমাদের যে প্রিজাইডিং অফিসার কাছ থেকে ব্যালট পেপার ছিনাইতে গিয়েছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি যারা, তারা প্রিজাইডিং অফিসারের নির্দেশে তারা গুলি ওপেন করেছে। নির্বাচন কমিশন যেমনটা বলে থাকে গতানুগতিক সুষ্ঠু নির্বাচন হয়েছে তারা দাবি করছেন, কিন্তু যতটুকু জানা যায় যে এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু আসলে তাদের কমিশনের মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। তো তাদের হাতে সামনে আর কি ধরনের আসলে কাজ আছে? জাফর, এই কমিশনের অর্থাৎ নুরুল হুদা কমিশন, এই কমিশনের নির্বাচন মেয়াদটা কিন্তু এই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে এবং তাদের যে পরিকল্পনা, সম্ভাব্য পরিকল্পনায় কিন্তু সবার আগেই এই ইউপি নির্বাচনই রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি বলি 400-র মতো হলেও এখনও প্রায় 3000-এর অধিক, প্রায় 3500-এর মতো কিন্তু এই যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই নির্বাচনগুলো কিন্তু তাদের পরিচালনা করতে হবে। এবং সব কিছুতেই বলে রাখি, ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু এই রাজনৈতিক যেহেতু আরও প্রতীকের নির্বাচনে হচ্ছে, সবচেয়ে কঠিন একটি কাজ। কারণ একদম তৃণমূলে যে বিষয়টি হচ্ছে, একদম বলা যায় ঘরে ঘরে একই বাড়িতে এই ধরনের বিভিন্ন দেখা যায় একই ঘরে 2 জন প্রার্থী থেকে যায় বা একই বাড়িতে 2 জন প্রার্থী থেকে যায়। কাজে সার্বিক এর ব্যাপকতা বা বিস্তৃতি বিবেচনা করলে এটি কিন্তু অনেক কঠিন নির্বাচন এবং সেক্ষেত্রে কিন্তু এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু এই পুরো কার্যক্রমটা শেষ করতে চায়। সেক্ষেত্রে কিন্তু এটি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে তাদের একদম শেষ সময় এসে। এছাড়াও যদি আমরা বলি, এছাড়াও কিন্তু চলতি বছর আরেকটি বড় নির্বাচন রয়েছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যেই এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, যে সেই নির্বাচনটি শেষ করতে চায় নির্বাচন কমিশন এবং সঙ্গে সঙ্গে এই 3000-এর বেশি, প্রায় 3500 ইউপি নির্বাচন হচ্ছে। এবং এর পাশে যদি আরও একটি কথা বলি, এর পাশে কিন্তু জেলা পরিষদের যে নির্বাচন, সেটিও কিন্তু সামনে চলে আসবে এবং যদিও সেটি সরাসরি ভোটারদের নয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের, কিন্তু সেই নির্বাচনটা গুছিয়ে নিতেও তাদের একটু বেগ পেতে হতে পারে। কারণ সব কিছু মিলে যদি বলতে পারি, এই অল্প সময়ের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে এতগুলো নির্বাচন, এবং সবচেয়ে বড় কথা, শেষ ভালো যার সব ভালো তার, তাদের শেষটা ভালো করে যাওয়া বা এরকম একটি ছাপ রেখে যাওয়া বা দাগ রেখে যাওয়া, যে নির্বাচন কমিশন শেষ বেলায় এসে তাদের শেষ বেলার নির্বাচনগুলো ভালো ছিল। ধন্যবাদ রাশেদ। আমাদেরও প্রত্যাশা নির্বাচন কমিশন অবশ্যই তার শেষ দিকের যে নির্বাচনগুলো সেটি আরো ভালোভাবে করার চেষ্টা করবে এবং আগামী যে কমিশন আসবে তারাও অবশ্যই বাংলাদেশকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ রাসেল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন আজকে যে ইউপি নির্বাচন হলো 160টি আসনে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য। দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনের মামলায় আলাদা 2 ধারায় 15 বছর করে সাজা দেওয়া হয়েছে তাকে। একই সঙ্গে সাজা কার্যকর হওয়ার মালেককে জেল খাটতে হবে 15 বছর। নামে বেনামে শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আলোচিত ড্রাইভার আব্দুল মালেককে সোমবার আদালতে তোলা হয় র্যাবের করা অস্ত্র মামলায়। এদিন ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণা করেন। মামলার 13 সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে আদালত অবৈধ পিস্তল রাখার দায়ে 15 বছর ও ম্যাগজিন সহ গুলি রাখার দায়ে 15 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দেন মালেককে। 2টি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে চলবে। আমরা এর মোটর সন্তুষ্ট না, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। গত বছরের 20 সেপ্টেম্বর তুরাগের বাসায় অভিযান চালিয়ে মালিকের বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও জাল টাকা উদ্ধার করে র্যাব। সামান্য বেতনের কর্মচারী হয়েও দুর্নীতি আর অনিয়ম করে সম্পদের পাহাড় করার অভিযোগে মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও বিচারাধীন। ড্রাইভার মালেকের রাজধানীর তুরাগের দক্ষিণ বামনপাড়ার 6 কাঠা জায়গার ওপর 7 তলা 2টি আবাসিক ভবনের 24টি ফ্ল্যাট, তার পাশেই 12 কাঠার প্লট, দক্ষিণ কামারপাড়ায় 15 কাঠার ডেইরি ফার্ম আর হাতিরপুলে 4.5 কাঠার ওপর নির্মাণাধীন 10 তলা ভবনের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা
রক্ষাকারী বাহিনী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে রিজেন্ট কাণ্ডে অর্থ আত্মসাৎ মামলায় প্রথমে বাদ দেয়া হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে আসামি করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে দেয়া তদন্ত প্রতিবেদন অনুমোদন দিয়েছে দুদক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত বছরের 6 জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করার পর প্রশ্ন ওঠে লাইসেন্সের মেয়াদ না থাকার পরও রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর কি করে হলো। আর তাতেই সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি। সেখানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার গণমাধ্যমের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13 আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তিও চান স্বাস্থ্যের সাবেক ডিজি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও চিকিৎসা বাবদ 3 কোটি 34 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বাদ দেওয়া হয় আলোচিত স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের নাম। আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হাসপাতাল পরিচালক আমিনুল হাসান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম সহ 5 জনকে। মামলার তদন্তে করোনাকালীন দুর্নীতির সঙ্গে আবুল কালাম আজাদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। 1 বছর পর অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ সহ অন্য 5 জনের সঙ্গে স্বাস্থ্যের সাবেক ডিজিকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় কমিশন। ওনার বিরুদ্ধে অভিযোগ রিজেন্ট হসপিটাল দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনে অনুমোদন পেয়েছে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো। অনুমোদন পাওয়া অন্তত 2টি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে খোদ স্বাস্থ্য অধিদপ্তরই মাত্র 3 মাস আগে কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান এই প্রবাসী শ্রমিকদের। রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে বিমানবন্দরগুলোতে আরটিপিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও অনুমোদন পাওয়া 7টির মধ্যে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে করোনার ভুয়া সনদ দেওয়া সহ টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা ছাড়াই ফল দেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের আদেশ দেয় খোদ স্বাস্থ্য অধিদপ্তর। গত জুন মাসে দেওয়া সেই আদেশের পর এখন তারাই কিভাবে ল্যাব স্থাপনের অনুমতি পেল সেটি জানতে অভিযুক্ত সিএসবিএফ হেলথ সেন্টারে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কথা বলতে রাজি নয়। এখন আমাদের ম্যানেজমেন্টের কেউ নাই। এছাড়া কি আছে? মানে কেউ না কেউ তো আছেন, তাই না? এছাড়া আমরা যারা এমপ্লয়ি তারাই আছে। তাহলে ফোন নাম্বার দেন, ফোন করি। হটলাইন নাম্বারে ফোন দিলেই হয়ে যাবে। আপনার হটলাইন তো বন্ধ। তাহলে তো করার কিছু নাই। একই অভিযোগ স্টিমস হেলথ কেয়ারের বিরুদ্ধেও। তবে তারা বলছে সে সময় 1 মাস কার্যক্রম বন্ধ থাকলেও পরে তারা সকল শর্ত পূরণ করে কার্যক্রম শুরুর আদেশ পান। এটা আসলে বন্ধ না, সাময়িক স্থগিত ছিল। ওনারা কিছু অবজারভেশন দিয়েছিল এবং আমাদের মেশিনের কোয়ালিটিটা ওনারা পরে চেক করেছে এবং 100% অ্যাকুরেট পেয়েছে। সব কিছু অ্যাকুরেট পেয়ে তারপর 2 থেকে 3 বার ওনারা ভিজিট করেছিল। এখানে ভিজিট করার পর সব কিছু যখন তারা অ্যাকুরেট পেয়েছে তারপর আমাদের স্থগিত আদেশটা প্রত্যাহার করে এবং তারপর থেকেই আমরা আমাদের নর্মাল প্রসিডিউরে টেস্ট চালিয়ে যাই। একই রকম বক্তব্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদেরও। তাদের যে উইকনেসগুলি ছিল, ভুল ত্রুটি ছিল, তারা সেগুলি সংশোধন করে। আমরা আগেরবার যেভাবে তাদেরকে সাময়িকভাবে বন্ধ করার জন্য যে প্রসিডিউর অবলম্বন করেছিলাম ঠিক তদ্রূপ প্রসিডিউর অবলম্বন করে আমরা তাদেরকে পুনরায় এই ল্যাবগুলি চালু করার জন্য এবং বিদেশগামীদের রিপোর্ট করার জন্য পারমিশন দিই। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। রপ্তানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথেই উধাও। কোটি কোটি টাকার মালিক সিলেটি সাইদ সহ 7 জনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থাকার কথা চট্টগ্রাম বন্দরে, কিন্তু চোর চক্রের খপ্পরে পড়ে এখন গোয়েন্দা হেফাজতে। চুরি হওয়া 4700 পিস গার্মেন্টস পণ্য ও 2টি কাভার্ড ভ্যান সহ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রপ্তানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থেকে কয়েক ধাপে চুরি করে চক্রটি। পণ্য বোঝাই পরিবহন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চক্রটি সুকৌশলে কাভার্ড ভ্যানটি তাদের নিজস্ব গোডাউন নিয়ে যায়। পরে ভ্যান থেকে কার্টন খুলে কিছু পণ্য সরিয়ে ফেলে। কখনো কখনো মহাসড়কের নির্জন কোনো স্থানেই চুরি করা হয় পণ্য। গেল কয়েক বছরে এই চক্র 4 থেকে 5 হাজারেরও বেশি চুরির কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। বাংলাদেশ একটি লিডিং কান্ট্রি গার্মেন্টস সামগ্রী বিদেশে দেওয়ার জন্য। এটাকে ঘিরেই এই চোর চক্র যে চুরিগুলি করছে, এই ব্যাপারে আমরা খুব সচেষ্ট। শাহেদ ওরফে সিলেটি সাইদ, সারা দেশে তার রয়েছে বিশাল চোরাই সিন্ডিকেট। চুরির টাকায় দেশে এবং দেশের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সাইদ। তার নামে দেশের বিভিন্ন থানায় মামলা আছে 24টি। সিলেটি সাইদ হলো এমনই একজন এই জগতের চোর যে তার নেতৃত্বে অনেক জায়গায় গ্রামের সামগ্রী চুরি হয়। পারিবারিকভাবে আমরা দেখেছি, এটা আমরা আরো দিতে যাবো বিষয়গুলি নিয়ে। মাস দুয়েক আগে ঢাকা চট্টগ্রাম সড়কে চুরি ঠেকাতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে বিজিএমইএ, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বার্সেলোনা রিয়ালের একাডেমিতে অনুশীলনের সুযোগ বাংলাদেশি ফুটবলারদের। উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায় স্পেন, জানালেন প্রতিমন্ত্রী। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর 110 সদস্য। গত 17 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে হওয়া এক অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামের কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে লেবানিজ নৌবাহিনীর কমান্ডার ইন চিফ, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নৌবাহিনী সদর দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেশের পুঁজিবাজার সহ অন্যান্য খাত বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে রোড শো এর প্রথম পর্ব শেষ হয়েছে। এতে দেশে বিদেশি বিনিয়োগ আগের তুলনায় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। জুরিখ থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জুরিখ রোড শোতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সেই সাথে দেশের উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। দিনব্যাপী নানা সেশনের আয়োজন ছিল এই রোড শোতে। তলাবিহীন জুড়ি থেকে আজকের বাংলাদেশ নানা পরিসংখ্যানের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই রোড শোগুলো হলো অনেক ইনফরমেশনগুলো ওরা জানতে পারে, তাদের ইনভেস্টমেন্ট কতটুকু সিকিউর, তারা যে প্রফিট করবে এটা তারা রিপেট্রিয়েট করতে পারবে না তাদের দেশে। বাংলাদেশের যে গ্রোথ প্রসপেক্ট, এটা কেউ আটকে রাখতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। আয়োজক সংস্থারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই রোড শোগুলোর মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এটা খুব পটেনশিয়াল একটা মার্কেট। এই রোড শো থেকেই বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের চরমভাবে উৎসাহ পাবে বলে আমি আশাবাদী। এখানে ইনভেস্টমেন্ট আমরা আসলে দুইটা দিক থেকে চিন্তা করছি, একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো আমার যেটা মনে হয় যে হয়তো রিসেন্টলি আমরা কিছু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দেখতে পারি। আর এতে অংশগ্রহণ করেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও। তারা বলেছেন, দেশে বিনিয়োগে যে বাধা তা দূর হলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নে বিদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে ওনারা অনেক আলোচনা করেছেন। আশা করি এটা ফলপ্রসূ হবে। জুরিখের রোড শোতে গেল কয়েক দশকে ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের যে চিত্র ও বর্তমান অর্থনৈতিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি কীভাবে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা যায় এ নিয়ে সংশ্লিষ্টদের আরও বেশি পাওয়া দরকার। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময়। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ক্লাব একাডেমিতে অনুশীলন করবে বাংলাদেশ। দেশের ফুটবল উন্নয়নে বাফু ফেকে এমন প্রস্তাব দিয়েছে স্পেন সরকার। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একটা স্টেডিয়াম নিয়ে দূরত ছিলাম, তো দে হ্যাভ এগ্রি টু বিল্ড এ স্টেডিয়াম উইথ আস। পূর্বাঞ্চলে এরকম 2-3টা, মানে একটা হলে হবে না, সব কিছুই ফুটবলে বেশি দরকার। বিকেএসপি স্টুডেন্ট বা অন্য বাইরের স্টুডেন্টরাও যদি
আমাদের স্পোর্টসের সাথে যারা রিলেটেড তারা যদি যেতে পারে অবশ্যই আমাদের ফুটবল অনেক বেশি উপকৃত হবে। একটি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম যে আমরা নির্মাণ করছি, সেখানে একটি তারা টার্ফ করে দিতে চায় একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের স্টেডিয়াম, যে বড় স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে তারা আধুনিক স্টেডিয়াম হিসাবে তৈরি করে দিতে চায়। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস, যোগ দিলেন জলবায়ু বিষয়ক বৈঠকে। এক দফা আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির, জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সমালোচনা। ৩ বছর ধরে বেগম জিয়ার খালাসের আপিল কোর্টে ফেলে রেখেছেন তার আইনজীবীরা। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত ২, গুলিবিদ্ধ অন্তত ৫। ভোট সুষ্ঠু হয়েছে বললেন ইসি সচিব। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।